আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের পরীক্ষার কথা চিন্তা করে গণিতের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আজকে পুরো অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলোর উপরে বিশ্লেষণধর্মী আলোচনা করার চেষ্টা করব এবং আশা করছি এখান থেকে ইনশাআল্লাহ তোমরা একটা মোটা অঙ্কের নাম্বার তোমাদের পরীক্ষার রেজাল্টের সাথে যুক্ত করতে পারবে। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করছি ইনশাআল্লাহ। সবাই চোখ রাখো। তো আমাদের আজকে অধ্যায় নাম হচ্ছে সপ্তম অধ্যায় এবং এটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতি। আচ্ছা, তো ব্যবহারিক জ্যামিতিটা আসলে কিসের উপর ভিত্তি করে? আমি একটু বলে রাখি, তোমাদের যে সপ্তম অধ্যায় আছে পুরো অধ্যায়টা সম্পাদ্যের উপরে ডিপেন্ড করে আছে। আমি আবারও বলতেছি, সম্পাদ্যের উপরে। এখন প্রশ্ন আসে যে স্যার সম্পাদ্যটা কি? সম্পাদ্য হচ্ছে, মনে করো তুমি একটা ঘর তৈরি করছো। তো ঘর তৈরির জন্য তোমাকে বিভিন্ন উপাদান যেমন ইট, সিমেন্ট, বালু, তারপর হচ্ছে রড, রড জাতীয় বা এ জাতীয় যত কিছু প্রয়োজন, পানি ইত্যাদি সবকিছু তোমাকে দিয়ে দিয়েছে। ইঞ্জিনিয়ার হতে এরপরে যারা কাজ করবে এখানে তাদেরকেও দিয়ে দিয়েছে। তুমি জাস্ট কি করবা, এই সব কিছু সমন্বয় করে ঘরটাকে তৈরি করবা। কথা বুঝে আসছে? এটাই হচ্ছে সম্পাদ্য। আর উপপাদ্য কি? উপপাদ্য হচ্ছে এটা কেন গড়, কেন এটাকে আমি গড় বলবো সেটা তুমি প্রমাণ করবা। তাহলে সম্পাদ্য এবং উপপাদ্যের মধ্যে এটি হচ্ছে আমার পার্থক্য। আসো আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করবো এখানে। ব্যবহারিক জ্যামিতি অধ্যায়ের আমরা এখানে ফার্স্টটা টপিকের উপর 5টা এমসিকিউ সলভ করবো ইনশাল্লাহ। কিন্তু এই 5টা এমসিকিউ যদিও বা শুধুমাত্র 5টা এমসিকিউ, কিন্তু এগুলোর গুরুত্ব অপরিসীম। চলো আমরা দেখে নিই আমরা আজকে এগুলো কিভাবে দেখবো বা আমরা এমসিকিউতে এগুলো কিভাবে ফেস করব। প্রথমত তোমাদের এখানে লেখা হয়েছে সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব কিনা। স্যার আমরা জানি ত্রিভুজে 3টা বাহু। আমাদের মাথায় আছে কিনা যে একটা ত্রিভুজ যদি আমি এখানে অঙ্কন করি, এটা একটা বাহু, 2টা বাহু এবং 3টা বাহু। কয়টা বাহু হলো স্যার? 3টা বাহু হলো। এখন আমাদেরকে দেখতে হবে সমকোণী ত্রিভুজ যদি বলে, তাহলে আমাদের এখানে এটা তো সমকোণ হবে, এটা তোমরা সবাই জানো। এখন ধরো এই বাহুটাকে যদি আমি এ ধরি এবং এটাকে যদি বি ধরি, এটাকে যদি সি ধরি, তাহলে তোমরা সবাই জানো যে সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। এখন অনেকেই হয়তো বা এই বেসিকটাও ক্লিয়ার না যে বিপরীত বাহু বলতে কি বোঝায়। বিপরীত বাহু বলতে হচ্ছে কোন মুখোমুখি, অর্থাৎ তোমার মুখোমুখি যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে তোমার বিপরীত। ধরে নাও আমি এই যে তোমাকে এই বইটা দেখাচ্ছি, ধরে নাও এই বইটা দেখাচ্ছি, তাহলে এই বইয়ের এই যে এই বাহুটার বিপরীতে কে আছে? এটা। তাহলে এটা হচ্ছে এটার বিপরীত এবং এই কোণের বিপরীত কে আছে? এই যে এই কোণটা। তাহলে এই কোণটা এই কোণটার কি হবে বলতো? বিপরীত হবে। যাই হোক, আচ্ছা তাহলে আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের খেয়াল করতে হবে যে এখানে অতিভুজ কোনটা। স্যার অতিভুজ হচ্ছে আমাদের এ। ওকে, তাহলে আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই যে অতিভুজের উপরে বর্গ কি হবে? অপর যে 2টা বাহু আছে সেই 2টা বাহুর উপরে বর্গের সমষ্টির সমান হবে। কথা কি বুঝতে পারছি? বর্গের সমষ্টির সমান হবে। আচ্ছা, তাহলে এটা খুব কমপ্লেক্স লাগতেছে, খুব জটিল লাগতেছে। চলো আমরা এটাকে একটু সহজ করে নিই। ধরো তোমাকে 3টা বাহু দিয়ে দিল, বললো যে তোমাকে 3, 5 এবং 7, তোমাকে বললো যে এই ত্রিভুজ এটা দিয়ে তুমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারবা কিনা। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে দেখতে হবে যে এখানে ছোট কোন 2টা বাহু আছে। এখন ভাইয়া ছোট কেন বললাম? ছোট এই কারণেই বললাম কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ সবসময় অপর 2টা বাহু থেকে বড় হয়। আমি আবার রিপিট করতেছি, সমকোণী ত্রিভুজের অপর 2টা বাহু অতিভুজ অপেক্ষা কি হয়? ছোট হয়। অর্থাৎ অতিভুজটা তুলনামূলক কি হবে? 100% টাইম বড় হবে। ওকে, তাহলে এখানে আমি 2টা বাহু কি দেখতেছি? 3 এবং 5। তাহলে আমি যদি 3 এবং 5 এর বর্গ করি, 3 এর উপরে স্কয়ার এবং 5 এর উপরে স্কয়ার, তাহলে কি দাঁড়ালো স্যার? 3 3 9 এবং কত? 5 5 25। তাহলে আমি 25 আর 9 যোগ করলে আমি কি পাবো? আমি পাবো হচ্ছে 34। কিন্তু স্যার আমি যদি 7 এর উপরে বর্গ করি, অর্থাৎ বড় যে বাহুটা আছে ওইটার উপরে যদি আমি বর্গ করতে যাই, তাহলে আমি পাচ্ছি 49। অর্থাৎ 49 এবং 34 নট ইকুয়াল। কথা বুঝতে পারছি কিনা? আমরা দেখতে পাচ্ছি এই দুইটা কি না বলতো? ইকুয়াল না, সমান না। যার কারণে এই দুইটা, এই যে এই 3টা বাহু দিয়ে দিছে 3, 5, 7, এটা দিয়ে কি সম্ভব না বলতো? এটা দিয়ে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। কথা বুঝতে পারছি? এখন ধরে নাও তোমাকে 3টা বাহু দিল, আরেকটা বাহু দিল 3, 4 আর দিল মনে করো যে 5। তাহলে তুমি কি করবা বলতো? তোমার কাজ হচ্ছে তুমি দেখবা যে 3 এর উপরে বর্গ করবা। কেমন? 3 এর উপরে বর্গ করলে কত হয়? 9। আর 4 এর উপরে বর্গ করলে কত হয়? 16। 4 এ 16 আর 9 এ কত হয়? 25। আর 5 5 এ কত হয়? 25। বাস হয়ে গেল, একদম ক্লিয়ার। আরেকটা টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিই, তোমরা বুঝবা কিভাবে যে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা। সেটা বোঝার আরেকটা ওয়ে আছে, খুব শর্টকাটে। সেটা যদি তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে তোমরা রুট ওভার দিবা এবং ছোট ছোট 2টা বাহুরে কি করে দিবা? যোগ, বর্গ করে যোগ করে দিবা। কথা বুঝতে পারছি কি? তাইলে বলো তো, কথা বুঝতে পারছি? তাহলে কি হবে বলো তো? আমার ছোট 2টা বাহুর উপরে যোগ, সরি, ছোট 2টা বাহুর উপরে বর্গ, বর্গের যোগ এবং উপরে কি হবে বলো তো? বর্গমূল হবে বা রুট হবে। কথা কি বুঝতে পারছি? তাইলে আমরা এই জিনিসটা এনশিওর করব যে আমাদের কি হবে? বর্গের যোগ রুট,
বর্গ যোগ রুট, এভাবে মাথা রাখো, বর্গ যোগ রুট, এভাবে যদি তুমি মাথা রাখতে পারো এবং এটা করে এটাকে জাস্ট ক্যালকুলেটারে তুমি ঠিক যেভাবে আছে এভাবে প্লেস করবা, বসাবা, বসানোর পরে যদি তুমি 5 পেয়ে যাও, তাহলে স্যার এটা দিয়ে কি অঙ্কন করা সম্ভব? সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। কথা কি বুঝতে পারছি কিনা? হোপফুলি তোমরা বুঝছো ইনশাআল্লাহ। ওকে, তাহলে সমকোণী ত্রিভুজ নিয়ে তোমার যে কনফিউশন, আশা করতেছি সেটা দূর হয়ে গেছে। এখন তোমাদেরকে বোঝার স্বার্থে কিছু ত্রিকোণমিতিক অর্থাৎ পিথাগোরিয়ান ত্রয়ী আছে কয়েকটা, সেগুলো একটু আমি বলে দিই, তোমরা একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবা। বিশেষ করে আমাদের 3, এরপরে 4 এবং 5, 1 1 √2, √2, তারপরে হচ্ছে আমরা কি বলতে পারি 1 √3 এবং 2, তারপরে হচ্ছে আমাদের কি 6 8, এরপরে 10 5 12, এরপরে 13। এই যে এই মানগুলো আমরা একটু মুখস্থ যদি রাখতে পারি, তাহলে স্যার আমাদেরকে আর এদিকে ফিরে আর ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন আমাদের নাই। কেন নাই? কারণ 3 3 9 4 4 16, 9 16 25, 5 5 25 অটোমেটিক্যালি আমার হয়ে যাচ্ছে। এগুলো যদি তুমি মুখস্থ করো, এই জাস্ট কয়েকটা পয়েন্ট থেকে ইনশাআল্লাহ তোমরা অনেকগুলা নাম্বার অর্জন করতে পারবা, আমি আশা করতেছি ইনশাআল্লাহ। তো সো কি করতে হবে ভাইয়ারা? অবশ্যই তোমরা এই যে এই কয়েকটা ত্রয়ী, পিথাগোরিয়ান ত্রয়ী তোমরা মুখস্থ রাখবা। এখন পিথাগোরিয়ান ত্রয়ী কেন বলতেছি, একটু আগে তো পিথাগোরিয়ান ত্রয়ী আর বলি নাই, কারণ এই যে আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম যে অতিভুজের উপরে বর্গ, অপর দুই বাহুর উপরে বর্গের সমষ্টির কি সমান, এটা কোন সূত্র থেকে এসেছে? এটা পিথাগোরাসের সূত্র থেকে এসেছে। তোমরা যারা অষ্টম শ্রেণী পার করে এসেছো তোমরা জানো, নবম অধ্যায়ে তোমাদের পিথাগোরাসের উপপাদ্য নামে একটা অধ্যায় আছে, ওখান থেকে আমরা মূলত উপপাদ্যটাকে অ্যাপ্লাই করে থাকি। ওকে স্যার, তাহলে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা সেটা বুঝতে হলে কি করতে হবে স্যার? আমাদের ছোট যে দুইটা বাহু, আমি আবার রিপিট করতেছি, ছোট যে দুইটা বাহু এটাকে বর্গ করে যোগ করে রুট করতে হবে। রুট করলে যদি বাকি বাহুটা পাই, আবার বলতেছি, বর্গ করে যোগ করে রুট করতে হবে। রুট করলে যদি আমি বাকি বাহুটা পাই, তাহলেই আমার কি অঙ্কন করা সম্ভব? আমার সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, এবং ওইটাই কি হবে? আমার রাইট হবে। কথা কি বুঝতে পারছি কিনা? ব্যাস হয়ে গেল। আচ্ছা, এখন ভাইয়ারা আমরা দেখব পরবর্তী টপিক। পরবর্তী টপিকটা আমাদের কি? ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা। শুধুমাত্র ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা সেটা আমাদেরকে বলছে। তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা সেটা আমরা কিভাবে বুঝবো একটু খেয়াল করো। একদম ইজি। তুমি ছোট দুইটা বাহুকে তো কাউন্ট করতে পারো, তুলনামূলক ছোট দুইটা বাহুকে তো তুমি হিসাব করতে পারবা না, তুমি চিনবা না, ব্যাস হয়ে যাবে। কেমনে দেখো, তোমাকে বললো যে 2 3 আর বললো যে 4। এখন এখানে বলো তো কোন দুইটা সংখ্যা আমার ছোট? 2 এবং 3। গুড। তাহলে 2 এবং 3 কে তুমি দুইটা কি করে দিবা? যোগ করে দিবা। তাহলে যদি যোগ করলে কত হয় বলো তো? ওই যে অপর যে বাহুটা আছে, ওই বাহুটা থেকে যদি এদের যোগফল বড় হয়, কি বললাম বলো তো? যদি আমার যোগফলটা, ছোট দুইটা বাহুর যোগফল বড় বাহু থেকে কি হয়? বড় হয়, তাহলেই কেবলমাত্র কি অঙ্কন করা সম্ভব বলো তো? ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আমি আবার বলতেছি, এমন বলা যাবে না যে প্রথম দুইটারে যোগ করে যদি পরেরটা থেকে বড় হয়, এভাবে বলা যাবে না। বলতে হবে যে ছোট দুইটারে যোগ করে, ছোট দুইটা বাহুকে যোগ করে যদি বড়টা থেকে কি হয়? বড় হয় ওই যোগফলটা, তবেই ওই তিনটা বাহু দ্বারা কি করা সম্ভব বলতো? ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। কথা কি বুঝতে পারছি? ওকে স্যার, তাহলে আমাদের এই যে 2 আর 3 যোগ করলে কত হবে? 5। তাহলে 5 অবভিয়াসলি 4 থেকে বড়, তাহলে কি হবে? এটা দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। কোনটা দিয়ে? 2 3 4 দিয়ে। এখন স্যার যদি আমি এখানে 4 না দিয়ে আমি যদি এখানে 5 দিতাম, বলো তো এটা সম্ভব কিনা? আমি তোমাদেরকে বলছি শুধুমাত্র শর্ত একটাই, সেটা হচ্ছে গিয়ে ছোট দুইটা বাহুরে যোগ করলে যদি বাকি বাহু থেকে বড় হয়, কেবলমাত্র বড়ই বলছি, এখানে সমান অথবা কম বলি নাই। তাহলে কি হবে? অবশ্যই এটা কি হইতে হবে? যোগফলটা বড় হইতে হবে। তাহলে যোগফল কি বড় হয়েছে নাকি? 3 আর 2 যোগ করলে কত হয়? 5। তাহলে 5 কি 5 থেকে বড়? কোনো মতেই না। তাহলে যেহেতু সমান, অথবা যদি কোনোভাবে ছোট হয়, সমান অথবা ছোট হইলে সেটা দিয়ে কি করা সম্ভব না বলতো? ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমি আবার বলতেছি, ত্রিভুজ অঙ্কন করা কেমনে সম্ভব না? যদি ছোট দুইটা বাহুকে যোগ করে, বাহু তো থাকবেই তিনটা, কারণ ত্রিভুজের 3 বাহু আমরা তো সবাই জানি। তাহলে তিনটা বাহুর মধ্যে যদি দুইটা বাহু যোগ করে আমি যোগফল যদি কি পাই? ওই যে বাকি যে বড় বাহুটা আছে ওইটা থেকে বড় পাই, তাহলেই কেবলমাত্র কি অঙ্কন করতে পারবো বলতো? ত্রিভুজ অঙ্কন করতে পারবো। কথা বুঝে আসছি কিনা? ব্যাস হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এরকম অসংখ্য প্রশ্ন পাবো যেখানে বলবে কিনা আমাদের ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা। ওকে, তোমাদের আরেকটা হিন্টস দিয়ে দিই, কেবলমাত্র 3টা কোণ দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। কি বললাম বলতো? 3 কোণ দেওয়া থাকলে, 3 কোণ দেওয়া থাকলে কি অঙ্কন করা সম্ভব না বলতো? ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। আমি সংক্ষেপে লিখলাম, চিহ্নটা ইউজ করলাম জাস্ট, ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। এই জিনিসটা স্যার আমাদেরকে খেয়াল রাখতে হবে। কথা বুঝতে পারছি কিনা বলো? কি লিখলাম এখানে? 3 কোণ দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। এখন কেন সম্ভব না সেটা একটু জাস্ট ইমাজিন করবো আমরা, চলো দেখি। ধরো মনে করো যে তোমাকে এরকম একটা কি দিল, আমরা তো জানি আমরা সম্পাদ্যের সময় সবসময় একটা রশি নিয়ে থাকি, ধরে নাও ওই রশিটার নাম হচ্ছে বিই। ওকে, ভালো স্যার। তাহলে এখন তোমাকে কয়টা দিল বলতো? 3টা কোণ দিল, একটা এক্স, একটা ওয়াই এবং আরেকটা কি দিল বলতো? জেড দিল। ব্যাস ভালো।
এখন তুমি কি করবা, যে কোনো একটা কোণকে তো তুমি বি বিন্দুতে আঁকবা, কেন? আচ্ছা আমি এটাও বলে রাখি, এই যে এটা আঁকছি বিই রশ্মি, এখানে প্রান্ত বিন্দু কয়টা বলো তো? একটা, সেটা কোনটা? বি। এই যে বি থেকে শুরু হয়েছে, বাট এটা শেষ কোথায় স্যার আমি জানি না। কেন জানি না? কারণ এটা আমি রশ্মিটাকে এখানে শেষ করছি বিদায় এখানে শেষ হয়েছে। আমি যদি এটাকে পরে শেষ করতাম তাহলে এটা পরে শেষ হতো, আরো আগে শেষ করলে এটা আগে শেষ হয়ে যেত। কথা কি বুঝতে পারছি কিনা? এটাকে কেবলমাত্র এখানে শেষ করার কারণেই এটা এখানে শেষ হয়েছে, তার মানে এটা লিমিটেড না, এটা আনলিমিটেড। সো এখানে কোনো কি নাই বলতো? প্রান্ত বিন্দু নাই। তাহলে প্রান্ত বিন্দু আমাদের হাতে আছে কয়টা? একটা। তাহলে ওই একটা বিন্দুতে কেবলমাত্র আমরা কয়টা কোণ আঁকতে পারবো? একটা কোণ আঁকতে পারবো। ধরে নিচ্ছি ওই বিন্দুতে আমরা এক্স কোণটাকে আঁকলাম, ধরো ই বি, মনে করে যে জি কোণ অঙ্কন করলাম। কথা বুঝে আসছি কিনা? তাহলে এই বি জি কোণ যদি অঙ্কন করি, তাহলে এখন তুমি এই যে বাকি দুইটা কোণ আছে, এই দুইটা কোণ কোথায় আঁকবা বলো আমার? তুমি তো এটাকে বিন্দু হিসেবে কাউন্ট করতে পারবে না, জি কে তো বিন্দু হিসেবে কাউন্ট করতে পারবে না, এবং ই কে তো তুমি বিন্দু হিসেবে কাউন্ট করতে পারবে না। এগুলো হচ্ছে জাস্ট রশ্মির মাথা, বা হচ্ছে রশ্মির, মানে আমরা রশ্মিটাকে ধরে নিছি, এটা হচ্ছে কাল্পনিক। কথা বুঝতে পারছি কিনা? তাহলে এখানে যেহেতু নির্দিষ্ট কোনো বিন্দু নাই, এবং এখানেও যেহেতু নির্দিষ্ট কোনো বিন্দু নাই, সো তুমি ওয়াই এবং জেড কে কোথাও আঁকতে পারবে না। কথা কি বুঝতে পারছি? সো এখানে কি করা যাবে না বলতো? আমাদের এটা দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না স্যার। আচ্ছা, তাহলে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না ভাইয়ারা বলতো? একদম দিবালোকের মতো পরিষ্কার না? আচ্ছা আমি আবার একটু রিপিট করে দিচ্ছি, যদি আমাদের তিনটা বাহু দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা দেখবো যে ছোট দুইটা বাহু কি করা যায় কিনা, যোগ করলে ওই যে বড় বাহুটা আছে ওইটা থেকে বড় হয় কিনা, যোগফলটা বড় হয় কিনা। যদি যোগফল কেবলমাত্র বড় হয়, তাহলেই আমরা কি আঁকতে পারবো বলতো? ত্রিভুজ অঙ্কন করতে পারবো। এবং কোন ক্ষেত্রে সম্ভব না, সে ওই যে বাকি সবগুলোর ক্ষেত্রে সম্ভব না। যদি যোগফলটা সমান হয় অথবা ছোট হয়, তাহলে সেক্ষেত্রে সম্ভব হবে না। আচ্ছা গেল। এবং যদি তিনটা কোণ দেওয়া থাকে, এবং তিনটা কোণ দেওয়া থাকলে কেন সম্ভব হবে না সেটা কিন্তু তোমাদেরকে বলে দিছি। ব্যাস, আমরা ইনশাল্লাহ পারবো। আচ্ছা, তাহলে আমাদের এই যে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা, এই যে কনফিউশন আমাদের তৈরি হয়েছে, সেটা আশা করতেছি তোমরা ক্লিয়ার হয়ে গেছে, একদম পুরোপুরি ক্লিয়ার। যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাও, যে কোনো সমস্যা তোমাদের ইনশাল্লাহ বাইরে সলভ করে দিব। ওকে, চলো এবার হচ্ছে আমাদের ফার্স্ট এমসিকিউর মধ্যে 3 নাম্বার এমসিকিউটাতে আমরা চলে এসেছি। কি বলেছে? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের যদি পার্থক্য দেওয়া থাকে স্যার, তাহলে সেটা কিভাবে করব? খুবই ইন্টারেস্টিং জিনিস। দেখো, আচ্ছা তোমাকে বলবে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য, মনে করো যে 60 ডিগ্রি বললো। কি বলছে বলতো? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য। এখন স্যার আমরা তো সমকোণীই চিনি না, সূক্ষ্মকোণও চিনি না, তাইলে কি করব? চলো সমকোণীটা তোমাদেরকে চিনিয়ে দিই। মনে করো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই যে এটা একটা ত্রিভুজ, এবং এই ত্রিভুজের যদি যদি কোনো একটা কোণ, কোণ কয়টা আছে ত্রিভুজের? কোণ কয়টা হয়? 3টা হয়। এই 3টা কোণের মধ্যে যদি যে কোনো একটা কোণ কত ডিগ্রি হয় বলতো? 90 ডিগ্রি হয়, তাহলেই কেবল ওই ত্রিভুজকে আমরা কি বলবো বলতো? সমকোণী ত্রিভুজ বলবো। ব্যাস, ক্লিয়ার। তাহলে সমকোণী ত্রিভুজ কি সেটা আমরা চিনে গেলাম। এবার আসি সূক্ষ্মকোণ। মনে রাখবা, এই যে এখানে এ একটা কোণ এবং আরো একটা কোণ বাকি আছে, এই দুইটা কোণ কত ডিগ্রি পাবে? তোমাদেরকে একটু বলে রাখি, এখানে একটু আমি নোট করে নিচ্ছি, তোমরা খুবই গুরুত্বপূর্ণ এই নোটটা অবশ্যই তোমাদের নোটবুকে উঠে নিবা। চলো আমরা একটু দেখে নিই। নোটটা হচ্ছে, যদি মনে মনে রাখবা যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি। ওকে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি। 2 নাম্বার হচ্ছে সম্পূরক কোণ। সম্পূরক কোণ স্যার। 3 নাম্বার হচ্ছে সরল কোণ স্যার। 4 নাম্বার হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি। কোণদ্বয়ের কি বলতো? সমষ্টি। কথা কি বুঝতে পারছি কিনা? এখানে স্যার আমি 4টা পয়েন্ট লিখছি। কয়টা পয়েন্ট লিখছি? 4টা পয়েন্ট। এই যে ত্রিভুজে 3 কোণের সমষ্টি, সম্পূরক কোণ, সরল কোণ। আচ্ছা এখানে লিখে রাখা ভালো যে এক সরল কোণ। এরপর হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি। এই 4টা পয়েন্ট আমাদের কিসের সাথে সম্পর্কিত বলতো? 180 ডিগ্রি, অথবা কত সমকোণ বলতো? 2 সমকোণের সাথে রিলেটেড, সম্পর্কিত। কথা বুঝতে পারছি কিনা? তাহলে আমাদের যদি কখনো এরকম প্রশ্ন আসে যে এক সরল কোণ সমান সমান কত, তাহলে আমরা কত দিব বলো? 180 ডিগ্রি দিব। যদি আমাদের কখনো আসে সম্পূরক কোণ কত ডিগ্রির মধ্যে হয়ে থাকে, তাহলে আমরা কত ডিগ্রি দিব? 180 ডিগ্রি দিব। যদি বলে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, তাহলে কত দিব? 180 ডিগ্রি দিব। এবং সর্বশেষ বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কি বললাম বলতো? 2 সমকোণ বা 180 ডিগ্রি। এখন স্যার স্যার এগুলো তো টুকটাক বুঝছি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। এরপরে সম্পূরক কোণ তো বুঝলাম না। এরপরে সরল কোণও বুঝলাম না। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান 180।
এটাও বুঝলাম না, তাহলে এটা স্যার একটু বুঝিয়ে দেন। চলো টুকটাক একটু বুঝিয়ে দিই, তোমাদের যেহেতু লিখে ফেলছি আর কি করবো, বুঝিয়ে দিই চলো। আচ্ছা, মনে করো এটা একটা সরল রেখা, এটার উপরে একটা কোণ আঁকলাম, এটা একটা বিন্দু কেন্দ্র, ওকে। এই যে এটা একটা সরল রেখা যদি হয়ে থাকে এবং এটার উপরে যে কোণটা অঙ্কন করছি, স্যার ওইটাকেই কি বলে বলো তো? সরল কোণ বলে। তাহলে এখানে কয় সরল কোণ হলো? এক সরল কোণ। এবং স্যার এক সরল কোণ সমান সমান কত? 180 ডিগ্রি। ব্যাস হয়ে গেল। স্যার এবার যদি আমি এটাকে দুই ভাগ করি, মনে করো এটাকে দুই ভাগ করলাম, ধরে নাও যে আমি এই কোণটাকে দুই ভাগ করলাম। এখন এখানে যে কোণটা তৈরি হয়েছে ধরে নাও এটা এক্স, এখানে যে কোণটা তৈরি হয়েছে ধরে নাও এটা ওয়াই। মজার কথা হচ্ছে এক্স কোণ ওয়াই কোণের সম্পূরক, ওয়াই গুণ এক্স কোণের সম্পূরক। আচ্ছা, এটার সাথে রিলেটেড আরেকটা শব্দ তোমাদেরকে বলে দিই। 90 ডিগ্রির মধ্যে যদি পাশাপাশি দুইটা সন্নিহিত কোণ থাকে তাহলে ওই দুইটা কোণ একটা একটার পূরক কোণ। মানে বিষয়টা কি একটু ক্লিয়ার করি। ধরো এটা একটা কোণ, এটা 90 ডিগ্রি। এখন এটাকে আমি অর্ধেক করলাম, ধরো এটা 30 আর এটা হচ্ছে কত ডিগ্রি বলতো? 60। তোমরা তো বুঝতে পারতেছো 90 ডিগ্রি যদি এটা যদি 30 হয় তাহলে 90 থেকে 30 বিয়োগ দিলে কত হবে? 60। তাহলে 30 ডিগ্রি এর পূরক কোণ 60 আর 60 ডিগ্রি এর পূরক কোণ কত বলতো? 30। একদম স্যার দিবালকের মতো পরিষ্কার হয়ে গেল। এবার আসো, যদি আমি এখানে 50 ডিগ্রি দিই, ধরো 50 ডিগ্রি দিলাম, তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করে 50 ডিগ্রি এর সম্পূরক কোণ কত, তাহলে স্যার তোমাকে সম্পূরক কোণ কত ডিগ্রি হিসেবে বুঝাইছি? 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আমি তখন কত বিয়োগ দিব বলতো? 50 ডিগ্রি বিয়োগ দিব। তাহলে 180 থেকে 50 গেলে আর কত হবে? 130। সো আমরা বলবো যে 50 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? 130 ডিগ্রি। ব্যাস, এবার দেখি তুমি আনসার দাও তো। আমি যদি বলি 120 ডিগ্রি এর সম্পূরক কোণ কত, ব্যাস তুমি বলতে পারবা খুব ইজি। কত বলো তো? 60 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, এইভাবে সম্পূরক এবং পূরক। আচ্ছা, এখানে একটা বলে রাখা ভালো, সম্পূরক এবং পূরকে অনেকে গোলাই ফেলে, হচ্ছে মানে এটাকে একদম পুরা জগা কিছুই বানাই ফেলে। তো সেক্ষেত্রে আমার একটা মানে আমি নিজে মনে রাখি যেভাবে, 90 এবং 180 নিয়ে যেহেতু কথা বলতেছি, 90 যেহেতু ছোট তার মানে পূরক কোণটা ছোট হবে, আর সম্পূরকে যেহেতু লেটার বেশি তাহলে সম্পূরককে আমি 180 দিলাম। এভাবে হচ্ছে আমি একটু মনে রাখি আর কি। তোমরা যেভাবেই মনে রাখতে পারো তোমাদের জন্য ভালো। আমার টার্গেট হচ্ছে এটাকে মনে রাখা, আমি স্মৃতিতে রাখতে হবে, আমাকে নাম্বার অর্জন করতে হবে যে কোনো মূল্যে। দেখো তুমি যখন পরীক্ষা দিয়ে বের হবা তখন তোমাকে বলবে না যে অঙ্কটা কিভাবে করছো আমাকে একটু বলো, কোনো অভিভাবক তোমাকে এভাবে বলবে না, তোমার কোনো পাড়া প্রতিবেশী, তোমার কোনো বন্ধু বান্ধব তোমাকে এটা বলবে না। কিন্তু দিন শেষে রেজাল্টটাই তোমাকে জিজ্ঞেস করবে। আমাদের সমাজটা এভাবেই চলতেছে। সো তোমাকে 100% এনশিওর করতে হবে যে আমি যে কোনো মূল্যে ইনশাল্লাহ রেজাল্ট ভালো করবো। হ্যাঁ, সেক্ষেত্রে কোনোভাবে নকলের দ্বারস্থ হওয়া যাবে না। এবার কিন্তু খুবই হুঁশিয়ার বলে দিলাম, মিলন সাহেব টক্কা দিয়ে সংসদে ঢুকছে। যাই হোক চলো। আচ্ছা, তাইলে আমরা এই যে বুঝলাম মোটামুটি, ধরো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত বলতো? 180। এরপরে সম্পূরক কোণের হিসাবটা বুঝলাম, সরল কোণের হিসাবটা বুঝলাম, কিন্তু স্যার বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180, এটা স্যার বুঝলাম না। চলো এটা একটু বুঝিনি। তাইলে আমরা মনে করো এখানে একটা বৃত্ত অঙ্কন করতেছি, ধরো এটা একটা বৃত্ত, যদিও বা এটা বৃত্তের অংশ, কিন্তু যেহেতু এটার সাথে রিলেটেড সম্পর্কিত স্যার, এই জন্য আমি এখানে উল্লেখ করে ফেললাম। চলো আমরা ধরো এখানে যে কোনো একটা ত্রিভুজ চতুর্ভুজ আমরা অঙ্কন করব, কিন্তু বিন্দুগুলা শীর্ষবিন্দুগুলা চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো অবশ্যই বৃত্তের পরিধিকে কি করতে হবে? স্পর্শ করে থাকতে হবে। ধরো আমি এভাবে আঁকলাম এবং এভাবে এটা কি করলাম বলতো? যোগ করলাম। কথা বুঝতে পারছি কিনা? এখন অবশ্যই যেহেতু চতুর্ভুজ মানে কি চার কোণ তৈরি হবে, চার বাহু তৈরি হবে। ওকে, তাহলে এখানে একটা কোণ তৈরি হলো, এখানে একটা কোণ তৈরি হলো, এখানে একটা কোণ তৈরি হলো, এখানে একটা কোণ তৈরি হলো। ধরে নিই বিন্দুটা এ, এটা ধরি বি, এটা ধরি সি এবং এটা ধরতেছি কি বলতো? ডি। তাহলে এই যে এটা বলতে কি বুঝাইছে? এটা বলতে স্যার বুঝাইছে যে আমার এই যে এ কোণ এবং তার বিপরীত কোণ কোনটা? সি। একটু আগে স্যার বুঝাইছিলাম, বিপরীত মানে হচ্ছে মুখোমুখি। তোমার মুখোমুখি যে জিনিসটা থাকবে সেটাকে কি বলবো? বিপরীত বলবো। ওকে, তাহলে চলো এই যে এ কোণের বিপরীত বাহু কি বলতো? সরি, বিপরীত কোণটা হচ্ছে কি? সি। তাহলে সি কোণের বিপরীত বাহু কি? এ। আমার সূত্র বলতেছে যে এ কোণ এবং সি কোণ স্যার যদি আমি যোগ করি তাহলে আমি কত ডিগ্রি পাবো বলতো? 180 ডিগ্রি পাবো। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এই যে জাস্ট এই সূত্রটাই তোমার 4 নম্বরের জন্য উপপাদ্য আকারে বৃত্তের অধ্যায় আছে। আমরা যখন বৃত্তের অধ্যায়টা টাচ করবো তখন এটা একদম ফানি ফানি করে দিব ইনশাল্লাহ, কোনো ব্যাপার না। ওকে চলো, তাই আমাদের এটা নিয়ে অনেক এমসিকিউ আছে স্যার, আমাদের এটা নিয়ে অনেক এমসিকিউ আছে। আমাদের এমসিকিউ ফেস করতে আমরা যখন আমরা এগুলো করতে যাব তখন কিন্তু আমাদের এগুলা 100% করতে হবে, মাথায় রাখতে হবে। যাই হোক, তাইলে এখন আমরা কোথায় ছিলাম জানি? আচ্ছা, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য। তাহলে ওই যে সূক্ষ্মকোণ থেকে দেখো কোথায় চলে এলাম। আমাদের বেসিক গুলা ক্লিয়ার না করতে পারলে কখনো আমরা ঠিকঠাক ভাবে করতে পারবো না। কথা বুঝে আসছে? দেখো তোমরা কেন পারো না সেটা একটু বলে রাখি। তোমরা অঙ্ক করতে গেলে কেন হোঁচট খাও? তোমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেসিকটা একটু দুর্বল। বেসিকটা তোমরা দুর্বল করে উঠতে উঠতে এমন পর্যায়ে চলে গেছো যে তোমরা এখন কিছু পারো না। কিন্তু আমার থেকে তোমাদের মেধাশক্তি স্মৃতিশক্তি যথেষ্ট ভালো, তাহলে তোমরা কেন পারতেছো না? বেসিক একটু দুর্বল, এই জন্যই। এখন স্যাররা কেন দেখলেই পারে? ওই যে তাদের একটু টুকটাক বেসিক আছে, এই জন্যই স্যাররা পেরে যায়। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে পরীক্ষা যে কয়দিন আছে টুকটাক বেসিক যে অধ্যায়টা পড়বা ওই অধ্যায়ের পুরোপুরি বেসিকটা তুমি অর্জন করো। স্যার এবার শর্ট সিলেবাস তোমাকে মাথায় রাখতে হবে যে শর্ট সিলেবাস দিছে তার মানে তোমার সবকিছু শর্ট না। এমন ভাবে তারা প্রশ্ন করবে, এমন গভীরে গভীরে গিয়ে তারা প্রশ্ন করবে যে তুমি অনেক সময় অবাক হয়ে যাবা। তো এই জন্য এই অধ্যায়ের যে অধ্যায়টা তুমি পড়বা ওই অধ্যায়ের A to Z
এমন কোনো প্রশ্ন তুমি স্কিপ করতে পারবে না যেটা পরীক্ষার মধ্যে ধরো নাও আসতে পারে, সেটাও তোমার পড়তে হবে, এভাবে তোমাকে পড়ে যেতে হবে। ওকে স্যার, চলো আমরা এবার আমাদের বিষয়ে যাই। আচ্ছা, এখন এখানে দেখতে পাচ্ছ যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত বলছিলাম বলো তো? 180 বলছিলাম না 180? তাহলে এ কোণ এ কোণ এ কোণ আমি যদি ধরে নিই, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি সি, তাহলে তোমরা বলো আমার এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ যদি আমি যোগ দিই তাহলে আমি কত পাবো? 180 নাকি? এখন এই তিনটা কোণের মধ্যে আমার কোন কোণটা দিয়ে দিছে? বি কোণ। তাহলে আমি এ কোণ প্লাস 90 ডিগ্রি প্লাস সি কোণ ইকুয়াল টু কত লিখতে পারি? 180। তাহলে আমি যদি প্লাস 90 কে ওইদিকে আমি মুভ করাই তাহলে কি হবে বলতো? এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে নাকি? কেমনে? ওই যে 180 থেকে 90 চলে গেছে, একটা দিন বাড়বে আর কি, আমি এখানে বাড়াচ্ছি না, যেহেতু আমরা এমসিকিউ নিয়ে কথাবার্তা বলতেছি, যত শর্টকাটে করা যায়। তবে হ্যাঁ, নির্ভুলভাবে করতে হবে, নির্ভুলভাবে করতে হবে মাস্ট। ওকে, তাহলে এখন আমরা কি করব স্যার? একটু খেয়াল করো, খুবই মজার টেকনিক, একদম সুন্দরভাবে করে ফেলতে পারবো। দেখো, তোমাকে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য কত ডিগ্রি বলছিল? 7 ডিগ্রি। 7 ডিগ্রি বলছে। ওকে, এখন ধরে নাও এটা হচ্ছে কি বলতো? এ, এটা হচ্ছে কি বলতো? সি। এখন আমি যদি আপাত দৃষ্টিতে ধরে নিই এটা হচ্ছে এক্স, ধরে নিলাম, অথবা তুমি এক্স না ধরে সরাসরি এও ধরতে পারো, কোনো টেনশন নাই। এ ধরো, এ ধরলা, তাহলে এ ধরলে তোমাকে বলছে যে পার্থক্য মানে কি? আচ্ছা ধরো, তোমার নাম হচ্ছে মনে করে যে মাসুম, আর তোমার বন্ধুর নাম হচ্ছে মনে করে যে রাকিব। এখন ধরো মাসুমের কাছে আছে 60 টাকা, কথা বুঝে আসছি কিনা? তা আমি বললাম যে ধরো তাদের আর রাকিবের কাছে যত টাকা আছে, তাদের দুইজনের মধ্যে টাকার পার্থক্য হচ্ছে কত? মনে করো যে 2 টাকা। মাসুমের কাছে আছে 60 টাকা, আর বললাম যে রাকিব আর মাসুমের কাছে যত টাকা আছে তাদের টাকার মধ্যে পার্থক্য হচ্ছে মাত্র 2 টাকা। তো তখন তুমি কি বলবা? হয় রাকিবের কাছে 9 টাকা আছে, অথবা রাকিবের কাছে কি আছে? 5 টাকা আছে। আমার কথা কি বুঝতে পারছি কিনা? বাস স্বাভাবিক। কেমনে? ওই যে তুমি সাথে সাথে 2 যোগ করছো, হয় 2 বাড়তি হবে, নয় 2 কম হবে, পার্থক্য তো এটাই। বাস এখানেও সেম কাজটাই। তাহলে কি হবে আমাদের? এই মানটা ধরো আমরা জানি, এই মানটা আমরা জানি, তাহলে সি এর কখন সমান হবে বলতো? যখন হয় এর সাথে আমি কত যোগ দিব বলতো? 7 যোগ দিব, অথবা এ থেকে যখন কত বিয়োগ দিব? 7 বিয়োগ দিব। তাহলে আমরা যোগটাই দিই, মনে করো যে এ যোগ কত বলতো? 7 ডিগ্রি ইকুয়াল টু কত ডিগ্রি বলতো? 90 ডিগ্রি হলো। ওকে, ভালো। তাহলে এখন কত হলো? 2a ইকুয়াল টু কত হলো বলতো? 90 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি। তাহলে কি হবে স্যার বলতো? এখন দুইটা দিয়ে চলে যাবে, তাহলে এ কোণ ইকুয়াল টু কি হলো? 90 থেকে 7 গেলে কত বলতো? 83 নাকি? 83 ডিগ্রি ডিভাইড বাই 2 তুমি ভাগ দাও, কত হবে বলতো? 41.5। তাহলে 41.5 হচ্ছে কি আমার উত্তর। কথা বুঝতে পারছি কিনা? 41.5 হচ্ছে কি আমার উত্তর। এখন দেখো, এই অঙ্কটা করতে আমাদের অনেক হিমশিম খেয়ে যেতে হয়েছে না? দেখো, তুমি এমসিকিউতে এত টাইম পাবা নাকি? চলো, তোমাকে সাকিব স্যার একটা সূত্র শিখিয়ে দিবে, সুন্দর একটা সূত্র না, জাস্ট হচ্ছে একটা টেকনিক। এই অল্প কিছুক্ষণের মধ্যে জাস্ট ক্যালকুলেটর একটা টিপ দিবা, আনসার বের হয়ে যাবে। শুধু এই জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে, কষ্ট করে মনে রাখবা। যদি তাহলে চলো আমরা একটু টেকনিকটা দেখে নিই। টেকনিকটা কি? খুবই মজার টেকনিক, অল্প মাত্র 5 সেকেন্ডে তুমি আনসার বের করে ফেলতে পারবা স্যার, 5 সেকেন্ডে ইনশাআল্লাহ। চলো, তাহলে কি হবে? যদি তোমাকে কি বলে সূক্ষ্মকোণ বা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের পার্থক্য কিছু একটা বললো, ধরো 60 ডিগ্রি বললো, এখানে আমরা লিখেই রাখি 60 ডিগ্রি বললো, তোমাকে বলবে যে ক্ষুদ্রতম কোণ বের করো অথবা বৃহত্তম কোণ বের করো। অর্থাৎ এখানে যে ত্রিভুজটা ছিল, মনে করো এটা যে ত্রিভুজ ছিল, এই কোণ আর এই কোণ, তো এই দুইটা কোণের মধ্যে তোমাকে বের করতে বলবে, হয় এই কোণ বের করতে বলবে, না এই কোণ বের করতে বলবে। তো দুইটা কোণের মধ্যে যে কোনো দুইটা কোণ হয় সমান হইতে পারে, অথবা কেউ একটা বড় কেউ একটা ছোট হইতে পারে না? পারে। ওই যে যেটা ছোট ওইটাকে বলে ক্ষুদ্রতম, যেটা বড় হবে ওইটাকে বলে কি? বৃহত্তম। তোমাকে ওই দুইটা কোণ বের করতে বলতে পারে। তাহলে তুমি জাস্ট একটা সূত্র অ্যাপ্লাই করবা, একটা টেকনিক অ্যাপ্লাই করবা, সেটা হচ্ছে ক্ষুদ্রতম যদি বলে, তুমি জাস্ট 90 ডিগ্রি থেকে ওই যে যেটা পার্থক্য বলবে ওটাকে তুমি বিয়োগ দিবা, ডিভাইড বাই 2 করে দিবা। কথা কি বুঝতে পারছি কিনা স্যার? এটা হচ্ছে আমাদের যদি কিসে আসে বলতো? যদি সিকিউতে ক অথবা সংক্ষিপ্ত প্রশ্নে আসে। এবার কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং কতে যথেষ্ট নাম্বার মাথায় রাখতে হবে। আচ্ছা, তো ওইটা যদি আসে তাহলে তুমি এভাবে ভেঙে ভেঙে করতে হবে, আর একটু ব্যাখ্যা সংযোগ করতে হবে এখানে। আমি যেহেতু সিকিউ করাচ্ছি না, তবে মোটামুটি একটা ধারণা তোমাকে দিয়ে দিয়েছি। এখন আমরা এমসিকিউতে কিভাবে শর্টকাটে করতে পারবো সেই টেকনিকটা তোমাকে জানাচ্ছি। চলো, তাহলে কি হবে? 90 ডিগ্রি মাইনাস ফি। ফি মানে কি বলতো? পার্থক্য। তাহলে স্যার আমার পার্থক্য কত? 7। তাহলে জাস্ট 90 ডিগ্রি মাইনাস 7 ডিভাইড বাই 2, ক্যালকুলেটরে টিপ দিব, আমার আনসার বের হয়ে যাবে কত? 41.5। শেষ। কথা কি বুঝতে পারছি কিনা? কতক্ষণ লাগছে বলো? অল্প কতক্ষণ লাগবে? জাস্ট তুমি এমসিকিউটা উঠাবা, না উঠেলেও চলবে, ডিরেক্ট তুমি মান বের করে তুমি বসে দিবা, বসে দিয়ে ক্যালকুলেটরে ইকুয়াল চিহ্ন ক্লিক করবা, চলে আসবে ডিরেক্ট 41.5 হয়ে গেল তো। ওকে, এরপরে স্যার যদি বৃহত্তম বলে, যদি স্যার বাই চান্স বৃহত্তম বলে ফেলে তাহলে আমরা কি করব? তখন শুধু একটা কাজ করব, যখন যোগ করে দিব তখন কি করব? এই ফিটাকে, মানে ফি বলতে বুঝেছি যে পার্থক্য, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। ফি মানে পার্থক্য, ফি মানে পার্থক্য, শেষ। মনে থাকবে তো নাকি? তাহলে যদি ক্ষুদ্রতম কোণ বলে, কোন ক্ষেত্রে? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের পার্থক্য 60 ডিগ্রি বা যে কোনো ডিগ্রি বলুক,
আমার 30 ডিগ্রি বলুক 40 ডিগ্রি বলুক আমার যেমনেই বলুক, ডাজেন্ট ম্যাটার, আমি জাস্ট কি করব, এই টেকনিকটা অবলম্বন করে ফেলবো। কি করতে হবে, 90 ডিগ্রি মাইনাস পি ডিভাইড বাই 2, তাহলে পি এর জায়গায় জাস্ট ওই পার্থক্যটা বসাই দিবা, কাজ শেষ। কথা বুঝে আসছে ভাইয়া? ওকে, তাহলে আমরা আশা করতেছি আমরা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য যদি দেওয়া থাকে তাহলে ওই অঙ্ক ইনশাআল্লাহ আমরা আর ভুল করব না, মনে থাকে যেন। এবার চলো আমরা দেখব 4 নাম্বার প্রশ্ন। আমাদের এই গুরুত্বপূর্ণ সাজেশনের 4 নাম্বার প্রশ্ন আমরা একটু দেখে নিই। কোণের উপর ভিত্তি করে ত্রিভুজের নাম, কোণের উপর ভিত্তি করে আমরা ত্রিভুজের নামকরণ করব। তোমরা জানো ত্রিভুজের 6 ধরনের নাম নরমালি বলে থাকে, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ। ওকে, তোমরা সমবাহু ত্রিভুজে জানো সম মানি সমান, বাহু মানি বাহু, তিনটা বাহু যদি সমান হয় সমবাহু ত্রিভুজ হবে, স্বাভাবিক। আচ্ছা, এরপরে আসলো সমদ্বিবাহু, সম মানি সমান, দ্বি মানি দুই, সমান দুই বাহু। যদি একটা ত্রিভুজের বাহু থাকে তিনটা, যদি দুইটা সমান হয় তাহলে এটাকে কি বলে ফেলবো বলতো, সমদ্বিবাহু ত্রিভুজ। স্যার বিষম, বি মানি না, সম মানি সমান, তার মানে সমান না, সমান না বাহু কি হবে বলতো, বিষমবাহু ত্রিভুজ হবে। অর্থাৎ ওই ত্রিভুজের কোনো বাহুই একটার সাথে আরেকটা কি হবে না, সমান হবে না, তখন আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো। ব্যাস, মজা না? চলো এরপরে আসো, সর্বশেষ আমাদের যেটা বললাম সেটা হচ্ছে কি, সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, ওই তিনটা আমরা একটু বুঝবো। চলো তাহলে আমি ধরে নিচ্ছি আপাত দৃষ্টিতে, যদিও বা আমার এটা সরি, এটা হচ্ছে মনে করে যে এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে সি কোণ। আমি ধরে নিলাম আর কি যে এ বি আর কি বলতো সি কোণ, আমার তিনটা, একটা ত্রিভুজের তিনটা বিন্দু, শীর্ষবিন্দু। এখন যদি এমন হয় যে এই ত্রিভুজের একটা, যে কোনো একটা, মনে করো যে এ কোণ, এ কোণ ইকুয়াল টু যদি কি হয় বলতো বি কোণ প্লাস সি কোণ হয়, তাহলে আমরা সেটাকে বলতে পারি যে 90 ডিগ্রি। বুঝতে পারছি কিনা? মাথা রাখবে, এটা দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আছে, যে এ কোণ প্লাস বি কোণ প্লাস বি প্লাস সি কোণ ইকুয়াল টু যদি হয় তাহলে ওই ত্রিভুজের এ কোণ সমান সমান কত। একদম স্যার, এমসিকিউ আমরা পেরে গেছি, একটা এমসিকিউ করে ফেললাম, এ কোণ ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। কথা বুঝতে পারছি কিনা? তাহলে তোমার প্রশ্নটা কেমন থাকবে, আবার একটু রিপিট করি। প্রশ্ন থাকবে এভাবে যে এ কোণ ইকুয়াল টু বি কোণ প্লাস সি কোণ যদি হয় তাহলে এ কোণ সমান সমান কত ডিগ্রি, ব্যাস তুমি তখন 90 ডিগ্রি দিয়ে দিবা। কথা বুঝতে পারছি কিনা? যদি এমন হয় তাহলে আমরা ওই ত্রিভুজটাকে বলবো কি বলতো, সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ বলবো? সমকোণী ত্রিভুজ বলবো। কথা বুঝতে পারছি কিনা? তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। ভাইয়া 2 নাম্বারে আসো, 2 নাম্বারে আসো। যদি কোনো একটা ত্রিভুজের, কোনো একটা ত্রিভুজের যেই কোনো একটা কোণ, মনে করো এই কোণ, ধরো এই কোণ যদি কি হয় 90 ডিগ্রি থেকে বড় হয়, কি হয় 90 ডিগ্রি থেকে যদি বড় হয়, এবং বাকি দুইটা কোণ বি প্লাস সি যদি কি হয় বলতো 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয়। কথা বুঝতে পারছি কিনা? 90 ডিগ্রি অপেক্ষা কি হয়, ছোট হয়, ওই দুইটার যোগফল, তাহলে ওই ত্রিভুজকে আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। ওই ত্রিভুজকে আমরা কি বলবো, স্থূলকোণী ত্রিভুজ বলবো। কথা কি বুঝতে পারছি কিনা? গেল আমাদের স্থূলকোণী ত্রিভুজ। তাহলে কি বললাম, যদি একটা ত্রিভুজের যে কোনো একটা কোণ, যেই কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি থেকে বড় হয় তাহলে ওই ত্রিভুজকে আমরা কি বলবো বলতো, স্থূলকোণী ত্রিভুজ বলবো। এখন ধরো তোমাকে জিজ্ঞেস করলো নিচের কোন ক্ষেত্রে স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, ধরো জিজ্ঞেস করলো। এখন তোমাকে যদি এটা দিয়ে দেয়, ধরো 45 আর 45, তারপরে মনে করো যে 30 আর হচ্ছে 90, তারপর হচ্ছে তোমাকে বললো যে 30 আর হচ্ছে 50, এরপরে তোমাকে দিল 70 আর হচ্ছে 20। তাহলে আমাকে বলো এখানে কোনটা কি হবে। স্যার প্রথমে তো বলছি দুইটা কোণ যোগ করে যদি কত পাই, 90 পাই, তাহলে ওটা কি বলবো, সমকোণী ত্রিভুজ। 45 45 যোগ করলে কত, 90 না, তাহলে এটা কি হবে, সমকোণী ত্রিভুজ হবে। আচ্ছা গেল, 30 আর 90 যদি যোগ করি কত হইলো, 120। যদি 120 হয় তাহলে আমি কি বলছি, দুইটা কোণ যোগ করে কি পাওয়া যাবে না বলতো, দুইটা কোণ যোগ করে কি পাওয়া যাবে না, 90 ডিগ্রি এর সমান হইতে পারবে না। যদি ছোট হয় তাহলে কেবলমাত্র সেটা স্থূলকোণী ত্রিভুজ। আর সবচেয়ে স্যার বড় কথা হচ্ছে এখানে তো 90 ডিগ্রি একটা আছেই, আর 90 ডিগ্রি মানেই তো কি, 90 ডিগ্রি মানেই তো সমকোণী ত্রিভুজ। কথা বুঝতে পারছি কিনা? হয়ে গেল। আচ্ছা এরপরে আসি 30 আর 50, 30 আর 50 যোগ করলে স্যার কত হয়, 80। তাহলে 80 যদি হয়, 80 কি 90 থেকে ছোট না, 90 থেকে কি ছোট না, তার মানে যে কোনো দুইটা কোণ কি 90 ডিগ্রি থেকে ছোট হচ্ছে, তার মানে এই ক্ষেত্রে আমরা কি অঙ্কন করতে পারবো বলতো, স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারবো। ব্যাস হয়ে গেল। এরপরে আসি 70 এবং 20। স্যার 70 এবং 20 কিভাবে, 70 আর 20 যোগ করলে কত হয়, 90, তো 90 মানে কি সমকোণী ত্রিভুজ। ব্যাস হয়ে গেল, এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, পারা যাবে। আচ্ছা গেল। আচ্ছা তাহলে এরপরে আমরা একটু দেখি, আমরা সর্বশেষ সূক্ষ্মকোণীটা একটু দেখে নিই। যদি যে কোনো একটা ত্রিভুজের, যেই কোনো একটা ত্রিভুজের এ কোণ, ঠিক আছে, এ কোণ প্লাস বি কোণ যদি কি হয় 90 ডিগ্রি অপেক্ষা কি হয় বলতো, বড় হয়, তবে সেক্ষেত্রে শর্ত আছে, এই যে এ কোণ আর হচ্ছে তোমার বি কোণ, কেমন, এ কোণ এবং বি কোণ কি হইতে পারবে না বলতো, এ কোণ এবং বি কোণ তোমার 90 ডিগ্রি এর সমান হইতে পারবে না।
90 ডিগ্রি সমান হতে পারে। 90 ডিগ্রি সমান হলে তো এটা সমকোণী হয়ে যাবে। তাহলে এটা আর সূক্ষ্মকোণী কিভাবে বলবা? সূক্ষ্মকোণী হইতে হলে ওই ত্রিভুজের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। ছোট হইতে হবে। যদি ছোট হয় তাহলেই কেবলমাত্র আমরা কি করতে পারবো বলতো? আমরা সেটাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ হিসেবে বলতে পারবো। তাহলে এই যে ধরো এই ব্যাখ্যাটা বললাম, এটার উপরে ডিপেন্ড করে আমাদের বিগত সালে অসংখ্য এমসিকিউ আমাদের এসেছে। তাহলে আমি জাস্ট সামারিটা আরেকটু বলে দিই কি হবে। এ কোণ যদি যে কোনো একটা ত্রিভুজের একটা কোণ সমান সমান যদি অপর দুটো কোণের সমষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ওইটাকে ধরে নিতে হবে যে ওইটা 90 ডিগ্রি এবং এটা একটা সমকোণী ত্রিভুজ। এরপরে যদি কোনো একটা ত্রিভুজে যে কোনো একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় হয় এবং অপর দুইটা কোণ যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, যোগফল যোগফল যদি তাদের ছোট হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো স্থূলকোণী ত্রিভুজ। সর্বশেষ কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমি এখানে লিখে দিই যে এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে স্যার সূক্ষ্মকোণী ত্রিভুজ কখন? যখন যে কোনো দুইটা কোণ যদি 90 ডিগ্রি থেকে মানে যে কোনো দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি থেকে বড় হয় এবং ওই দুইটা কোণ যদি 90 ডিগ্রি সমান না হয়, অবশ্যই 90 ডিগ্রি থেকে কি হতে হবে? ওইগুলোও ছোট হতে হবে। বা এটাকে ছোট বলতে পারো, এখানে এইভাবে বলতে পারো যে 90 ডিগ্রি থেকে ছোট। এই দুইটা কোণ 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। তাহলেই কেবলমাত্র আমরা ওই ত্রিভুজটাকে কি বলতে পারবো বলতো? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারবো। ব্যাস, দিবালোকের মতো পরিষ্কার। পারবো আমরা ইনশাল্লাহ। চলো এরপরে আসো। আচ্ছা, 4 নাম্বার যে প্রশ্নটা আছে এটার সাথে আরো কিছু কানেক্টেড আছে, আরো কিছু প্রশ্ন কানেক্টেড আছে। সেটা হচ্ছে গিয়ে তোমাকে মাঝে মধ্যে বলবে যে ধরো এই একটা ত্রিভুজে দুইটা কোণ দেওয়া আছে, ধরো 30 ডিগ্রি আর হচ্ছে 70 ডিগ্রি। এবারে মনে করো যে 50 ডিগ্রি, তারপর হচ্ছে 80 ডিগ্রি, ঠিক আছে। এবার মনে করো যে 45 ডিগ্রি, তারপর হচ্ছে তোমার 63 ডিগ্রি। ধরো এভাবে দিয়ে দিল, বললো যে এখানে কোন ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। মনে রাখবা দুইটা শর্ত তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দুইটা দুইটা স্যার ভাইয়া আবার বলতেছি, কয়টা বলো তো? দুইটা। একটা হচ্ছে গিয়ে সমবাহু যদি ত্রিভুজ হয়, তাহলে ওই ত্রিভুজের তিনটা কোণ কি হবে? সমান হবে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে ওই ত্রিভুজের তিনটা কোণ কি হবে বলতো? 60 ডিগ্রি, 60 ডিগ্রি এবং কত ডিগ্রি হবে বলতো? 60 ডিগ্রি হবে। আবারও বলতেছি, সমবাহু ত্রিভুজের তিনটা কোণ প্রত্যেকটা কি হবে? 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি এবং তিনটা বাহু তো সমানই। কথা বুঝতে পারছি কিনা? সমবাহু ত্রিভুজ এটা হচ্ছে বৈশিষ্ট্য। এবং স্যার সমদ্বিবাহু ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, মনে করো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে কি হবে? এটা ভূমি সংলগ্ন। এখন স্যার ভূমি কোনটারে বলে? যেটা আমার ভূমির সাথে আনুভূমিক ভাবে থাকে। তাহলে আনুভূমিক ভাবে কোনটা আছে বলতো? এই যে বাহুটা। সো আমি এটাকে কি বলবো বলতো? কি বলবো? ভূমি বলবো। তাহলে এই ভূমির সাথে যে দুইটা কোণ লেগে আছে, মানে এই ভূমির সাথে সন্নিহিত যে দুইটা কোণ লেগে আছে, ওই দুইটা কোণ সব সময় কি হবে বলতো? সমান হবে। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের কি হলো? দুইটা কোণ সবসময় সমান হবে, দুইটা বাহুও সমান হবে। সমবাহু ত্রিভুজের কি হলো? তিনটা বাহু সমান হবে, তিনটা কোণও সমান হবে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি করে। একদম মুখস্থ, একদম টাটকা মুখস্থ। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের যদি এই কোণ 30 হয়, তাহলে এই কোণও 30 হবে। এই কোণ 60 হলে এই কোণও 60 হবে। এই কোণ 50 হলে এই কোণও 50 হবে। শেষ, একদম পুরোপুরি মুখস্থ। তো চলো বলবে যে এই যে এই কোণ তিনটা, মানে এখানে যে কোণ গুলা জোড়া দিছে, তিনটা কোণ জোড়া দিছে, এ বলবে যে কোন জোড়া দিয়ে তোমার সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে তুমি কি করবা? একদম সহজ। তুমি যে কাজটা করবা, মনে করো এখানে কত? 50-এর 80 না? তাহলে 50-এর 80 যোগ করলে কত হয়? 130। তোমার কাজ হচ্ছে যে এখানে 180 থেকে 130 কে বিয়োগ দেওয়া। তাহলে 180 থেকে 130 কে বিয়োগ দিলে কত হয়? 50। তুমি দেখো তো 50 আর 50 পাইছো কিনা। অর্থাৎ তৃতীয় নাম্বার বাহুটা কত হবে? 50। এবং আরো একটা বাহু, সরি, তৃতীয় নাম্বার কোনটা কত বেরিয়েছে? 50। আরো একটা কোণ কত দেওয়া আছে বলো তো? 50। তাহলে 50-50 মিলছে। একটু আগে স্যার কি পড়ছি? যে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহুও সমান, দুইটা কোণও সমান। তাহলে দুইটা কোণ সমান হয়েছে, তার মানে এটা দিয়ে কি অঙ্কন করা সম্ভব? সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এবার আসো আমরা যদি এটা দিয়ে একটু কাজ করি। ধরো 45 আর 63 যোগ করলে কত হবে বলো তো আমাদের? 108। ধরো 108 হইলো, 108। এখন আমি যদি 180 টোটাল কোণটা থেকে যদি এটাকে বিয়োগ দিই, তাহলে কত হবে বলতো? এখানে হবে 72। এখন এখানে পেলাম 72, এখানে পেলাম 45, এখানে পেলাম কত? 63। কোনটার সাথে এটা মিলে? কোনটার সাথে মিলে না। সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারবো যে এটা একটা কি? বিষমবাহু ত্রিভুজ। কথা বুঝতে পারছি কিনা? কোন তিনটা যদি ভিন্ন ভিন্ন হয়, কোন তিনটা যদি ভিন্ন ভিন্ন হয় এবং সমকোণ যদি না হয়, সেক্ষেত্রে আমরা এটাকে বিষমবাহু ত্রিভুজ বলতে। সমকোণ হইলেও সমস্যা নেই, এটাকে বিষমবাহু বলা যায়। ওকে, এরপরে আসো 70 এবং 30। তাহলে স্যার 70 এবং 30 কত বলো? এই 70 এবং 30 কত? 100। 100 না? তাহলে আমি যদি 100 কে 180 থেকে কি করি? বিয়োগ করি, মাইনাস করি, তাহলে কত হবে? 80। এখন আমি কি এখানে কোনো কোনো মান 80 পাইছি নাকি? কোনো মান কি 80 আছে? তার মানে এই ক্ষেত্রেও কি করা সম্ভব না বলতো? সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। ব্যাস, পারা যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। আমাদের সর্বশেষ যে প্রশ্নটা, সেটা হচ্ছে নির্দিষ্ট চিত্র অঙ্কন করতে উপাত্ত সংখ্যা প্রয়োজন। কয়টা উপাত্তের প্রয়োজন? আমি একটা নোট করে দিচ্ছি ইনশাল্লাহ। অন্তত তোমরা শিওর থাকো, বাংলাদেশের যে কোনো পর্যায়ে যে কোনো বোর্ডে তোমাদের ইনশাল্লাহ এখান থেকে একটা এমসিকিউ থাকবে, ইনশাল্লাহ থাকবে। তোমরা একটু কষ্ট করে নোট করে নাও। চলো আমরা প্রথমে দেখি, যদি আমাদেরকে কি আঁকতে বলে বলতো? যদি সর্বপ্রথম যদি বর্গ অথবা যদি সমবাহু ত্রিভুজ আঁকতে বলে, সমবাহু ত্রিভুজ আঁকতে বলে অথবা সুষমবাহু ত্রিভুজ আঁকতে বলে,
তাহলে এটার জন্য একটি উপাত্তের প্রয়োজন, একটি উপাত্তের প্রয়োজন। কথা বুঝে আসছি কিনা? এবং ওই উপাত্তটা হবে মাস্ট কি বলতো, বাহু। কথা বুঝতে পারছি? বাহুর দৈর্ঘ্য অথবা পরিসীমাও দেওয়া থাকতে পারে, অথবা স্যার পরিসীমাও দেওয়া থাকতে পারে। আমি এখানে লিখে দিচ্ছি যে পরিসীমাও দেওয়া থাকতে পারে। কথা বুঝে আসছে? পরিসীমা এবং যদি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা কি আঁকতে পারবো বলতো, এই যে বর্গ আঁকতে পারবো, সমবাহু ত্রিভুজ আঁকতে পারবো, সুষম ত্রিভুজ আঁকতে পারবো। এগুলো হচ্ছে ত্রিভুজ। ওকে, এরপরে 2 নাম্বার, যদি আমাকে আয়ত আঁকতে বলে, আয়ত অথবা হচ্ছে রম্বস। কথা বুঝতে পারছি কিনা? আয়ত এবং রম্বস, তাহলে আমার কয়টি উপাত্তের প্রয়োজন? 2টি। বলে রাখা ভালো, আয়তের জন্য 2টি বাহু। একদম নোট করে নাও, ভালো করে নোট করে নাও। আয়তের জন্য কয়টা বাহু বলতো? 2টা বাহু। আর রম্বসের জন্য তোমার কি বলতো? রম্বসের জন্য 1 নাম্বার, দেখো 1 নাম্বার হচ্ছে 2টি কর্ণ, 2 নাম্বার হচ্ছে তোমার একটি বাহু একটি কোণ। কথা বুঝতে পারছি কিনা? একটি বাহু একটি কোণ, মনে থাকে জানো? স্যার আবার বলতেছি, একটি বাহু একটি কোণ, ব্যাস। তাইলেও দেখো এখানেও ঘুরি ফিরি কি দুটি বাহু, তার মানে 2টি উপাত্ত। আবার রম্বসের জন্য কি 2টি কর্ণ, আবার একটি বাহু একটি কোণ, এখানেও 2টি উপাত্ত। সোজা কথা স্যার, আমার 2 মিললেই হয়ে গেছে। আপাত দৃষ্টিতে যদি 2 মিলে যায়, যে আমার রম্বস বলবে যে নিচের কোনটি দ্বারা রম্বস অঙ্কন করা সম্ভব, তোমাকে বলবে যে পরিসীমা সম্ভব। পরিসীমা থেকে তুমি কি পাবা? বাহু দৈর্ঘ্য পাবা। তাহলে শুধুমাত্র একটা বাহু দৈর্ঘ্য দিয়ে কি তুমি রম্বস অঙ্কন করতে পারবা? না। কেন পারবা না সেটা তোমাকে ভাইয়া বলে দিছি। কেন বলতো? এই যে দুইটি বলে দিলাম যে তোমার 2টি উপাত্ত লাগবে মিনিমাম। তাহলে রম্বস অঙ্কনের জন্য কি তারা 2টি উপাত্ত দিছে? দেয় নাই তো। তারা শুধু বলছে কি, শুধু পরিসীমা বলছে। এখন হ্যাঁ, যদি এখানে পরিসীমা এবং কোণ একটা দিয়ে দিত তাহলে কিন্তু আঁকা যেত। কেন? কারণ পরিসীমা থেকে আমি বাহু দৈর্ঘ্য বের করতে পারবো। কথা বুঝতে পারছি কিনা? এখন বলবে স্যার বাহু দৈর্ঘ্যটা কেমনে বের করবো একটু বলে দেন। আচ্ছা বলে দিই। মনে করো তোমাকে রম্বসের বাহু দৈর্ঘ্য পরিসীমা কত বলছে? 12। এখন রম্বস মানে কি? রম্বস মানে হচ্ছে যে চতুর্ভুজের 4টা বাহু কি বলতো সমান। তাহলে 4টা বাহু যদি সমান হয়, এটা এ হলে এটা এ, এটা এ, এটা এ, তাহলে আমি যদি এখান থেকে এখান পর্যন্ত, আবার এখান থেকে এখান পর্যন্ত যদি যোগ করি তাহলে কি হবে বলতো? 4a। তাহলে ইকুয়াল টু কত হলো? 12। তাহলে আমি উভয় দিকে 4 দ্বারা ভাগ দিলে কি পাচ্ছি? a ইকুয়াল টু কত পাচ্ছি বলতো? 3। কথা বুঝে আসছি কিনা? বাহু দৈর্ঘ্য বের করতে পারছি, ব্যাস হয়ে গেল। এই জন্য বলছি যে পরিসীমা বা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে, যেটাই দেওয়া থাকুক, আমি ওই যে এটাকে কি ধরে নিবো বলতো? বাহু দৈর্ঘ্য ধরে নিবো, ব্যাস হয়ে গেল। তাহলে সোজা কথা, বর্গ, সমবাহু ত্রিভুজ অঙ্কনের জন্য কয়টি উপাত্তের প্রয়োজন? একটি উপাত্তের প্রয়োজন। আয়ত, রম্বস সেগুলো অঙ্কনের জন্য কয়টি উপাত্তের প্রয়োজন? 2টি উপাত্তের প্রয়োজন। এখানে বলে রাখা ভালো যে সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কনের জন্য 2টি উপাত্তের প্রয়োজন। আমি এখানে সাইড নোট লিখে দিচ্ছি, আবার লিখে দিচ্ছি যে সমদ্বিবাহু কয়টি উপাত্তের প্রয়োজন বলতো? 2টি উপাত্তের প্রয়োজন, ব্যাস। এটাকে আমি একটু বোল্ড করে দিই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ স্যার, খুবই গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি, কিন্তু এগুলো নোট করে নাও। এরপরে আসো 3 নাম্বার, যদি তোমাকে বলে সামান্তরিক বলে, কেমন? এরপরে তোমাকে যদি বলে যে বিষমবাহু ত্রিভুজ বা যে কোনো ত্রিভুজ আর কি, বিষম ত্রিভুজ, আমি সংক্ষেপে লিখলাম বিষমবাহু ত্রিভুজ যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে তোমার 3টি উপাত্তের প্রয়োজন হবে। কয়টি উপাত্তের প্রয়োজন হবে? 3টি। একদম মুখস্থ, আমি একদম গাঢ় করে দিচ্ছি, একদম পুরোপুরি মুখস্থ করে ফেলবে এটা। এরপরে সামান্তরিক অঙ্কনের জন্য কি কি প্রয়োজন সেটা একটু তোমরা জেনে নাও। সামান্তরিকের জন্য 1 নাম্বার হচ্ছে প্রয়োজন হচ্ছে তোমার 2টি বাহু একটি কোণ, 2টি বাহু একটি কোণ। 2 নাম্বার হচ্ছে তোমার 2টি কর্ণ, 2টি কর্ণ একটি কোণ। 3 নাম্বার হচ্ছে তোমার 2টি কর্ণ একটি বাহু। 2 নাম্বার হচ্ছে কি? এক নাম্বার হচ্ছে 2টি বাহু একটি কোণ, 2 নাম্বার হচ্ছে 2টি কর্ণ একটি কোণ, 2টি কর্ণ একটি বাহু, ব্যাস। ঘুরে ফিরে 3টাই। কথা বুঝে আসছে কিনা? যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি আঁকতে পারবো বলতো? সামান্তরিক আঁকতে পারবো। এগুলা নোট দিয়ে দিলাম কারণ তোমাদের এগুলো প্রয়োজন। এগুলো আবার এমসিকিউতে বহুপদীতে দেয়। বহুপদীতে যেহেতু আসে সেজন্য তোমাদেরকে ভাইয়া হচ্ছে একদম সুন্দর করে লিখে দিচ্ছি। এরপরে কি বিষমবাহু অঙ্কনের জন্য শুধু এটা মাথায় রাখো, 3টা কোণ দেওয়া থাকলে আঁকা যাবে না, বাকি সব ক্ষেত্রে আঁকা যাবে, শেষ। কথা বুঝতে পারছি কিনা? কোন ক্ষেত্রে? 3টা কোণ যদি দেওয়া থাকে, ব্যাস ডিভেলপের মতো পরিষ্কার। ভাইয়া 4 নম্বরে আসো। 4 নম্বরে হচ্ছে যদি তোমাকে বলে ট্রাপিজিয়াম, যদি বলে যে কি বলতো? ট্রাপিজিয়াম, তাহলে তুমি কয়টি উপাত্তের প্রয়োজন হবে? বুঝতেই পারতেছো, 4টি। কয়টি উপাত্তের প্রয়োজন হবে? 4টি উপাত্তের প্রয়োজন হবে। এবং ওই 4টি উপাত্তের মধ্যে কি কি আছে বলতো? 1 নাম্বার হচ্ছে কি তোমার 2টি সমান্তরাল বাহু, 2টি সমান্তরাল বাহু, এবং কি বলতো? 2টি কোণ। 2টি কি থাকবে বলতো? কোণ থাকবে। এরপরে আসো 5 নাম্বার। ভাইয়া 5 নাম্বার সর্বশেষ, টায়ার্ড হয়ে গেছে বুঝছি, এটা জাস্ট একটু দেখো। তাহলে কি করব আমরা এখন? আমরা এই যে 5 নাম্বারটা দেখব। যদি এখানে বর্গ, আয়ত, সামান্তরিক, ট্রাপিজিয়াম কিছুই যদি ভাইয়া না বলে, শুধুমাত্র যদি কেবলমাত্র চতুর্ভুজ বলে, শুধু কি চতুর্ভুজ, শুধু চতুর্ভুজ, যদি শুধু চতুর্ভুজ বলে, তাহলে ভাইয়া আমরা কি করব? চতুর্ভুজ যদি বলে তাহলে আমরা সেক্ষেত্রে 5টি উপাত্ত কি করব? খুঁজবো। যদি 5টি উপাত্ত দেওয়া থাকে
তাহলেই কেবল একটা কি অঙ্কন করা সম্ভব ভাইয়া, চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব। আমি আবার বলতেছি, এই যে নোটটা দিলাম, এই নোটের উপর থেকে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো পর্যায়ে একটা না একটা নাম্বার থাকবেই, একটা না একটা নাম্বার থাকবে ভাইয়া। আবার বলতেছি, রিপিট করতেছি ভাইয়া, গুরুত্বের সাথে এই নোটটা তোমরা একটু নিয়ে নিবা। বর্গ, সমবাহু, সুষমবাহু অঙ্কনের জন্য কয়টি উপাত্তের প্রয়োজন? একটি উপাত্তের প্রয়োজন। আয়ত, রম্বস, সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কনের জন্য কয়টি উপাত্তের প্রয়োজন? দুটি উপাত্তের প্রয়োজন। সামান্তরিক এবং বিষমবাহু ত্রিভুজ অঙ্কনের জন্য কয়টি উপাত্তের প্রয়োজন? তিনটি উপাত্তের প্রয়োজন। ট্রাপিজিয়াম অঙ্কনের জন্য কয়টি উপাত্তের প্রয়োজন? চারটি উপাত্তের প্রয়োজন। চতুর্ভুজ অঙ্কনের জন্য ভাইয়া কয়টি উপাত্তের প্রয়োজন? পাঁচটি উপাত্তের প্রয়োজন। ইনশাআল্লাহ আশা করতেছি আমরা যে এমসিকিউ গুলো তোমাদেরকে করানোর চেষ্টা করছি, তোমরা ইনশাআল্লাহ এখান থেকে যেই কোনো ভাবে কিছু না কিছু নাম্বার তোমরা গেইন করতে পারবা। এবং খুবই গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের এমসিকিউ গুলো একদম ফিনিশ করে দিছি, একদম পুরোপুরি ফানি ফানি হয়ে যাওয়ার কথা। ভাইয়া ভিডিওগুলো দেখবা, যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবা। একদম নিঃসংকোচে যেই কোনো প্রশ্নই হোক না কেন তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও অথবা ইনবক্স করো, মনে থাকবে। শেষ করেও ভাইয়া হলো না শেষ, আরো কয়েকটা এমসিকিউ তোমাদেরকে একটু কষ্ট করে দেখাই দিই, একটু ধৈর্য ধরো। এই অধ্যায়ের এমসিকিউ আমরা পুরা একদম শেষ করে দিব ইনশাল্লাহ, সামান্য একটু দেখো। আমাদের এরকম একটা কি দেওয়া থাকবে বলতো? আয়তক্ষেত্র দেওয়া থাকবে। বলবে যে এই আয়তক্ষেত্রের এই কোণার এই কোণা যোগ করা এবং এই কোণার এই কোণা যোগ করা। বলবে যে এটা দেওয়া আছে, ধরে নাও এটা দেওয়া আছে। এখন তোমাকে এই যে বিন্দুগুলো দিয়ে দিবে এ বি সি ডি, আর বলবে যে ধরো এটা হচ্ছে 3 সেন্টিমিটার আর এটা হচ্ছে কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। মাঝখানে একটা বিন্দু দিলে মনে করো যে ই, কথা বুঝতে পারছি না। এবং এখানে একটা বিন্দু থাকবে, মনে করো যে এটা হচ্ছে এফ, কথা বুঝতে পারছি। এখন তোমাকে বলবে বিএফ এর দৈর্ঘ্য নির্ণয় করো, বিএফ এর দৈর্ঘ্য নির্ণয় করো। বিএফ সমান সমান কত? স্যার একটু ভালো করে মনোযোগ দাও। আয়তক্ষেত্র যদি বলে তাহলে আয়তক্ষেত্রের কর্ণগুলা পরস্পর সমান, এর মানে এটা যা, এটাও তা, এটাও তা এবং এটাও তা। কথা বুঝতে পারছি কিনা? তারা কি করে? একটা একটাকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে কি? সমান দুই ভাগে ভাগ করে ভাইয়া। তাহলে কি হলো? এটা 3 হলে এটাও কত বলতো? 3। বাস হয়ে গেল। এখন বিএফ যদি বের করতে যাও, এই যে এখানে একটা সমকোণ চিহ্ন দেওয়া থাকবে। সমকোণের মানে হচ্ছে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে সমকোণী ত্রিভুজ হলে আমার এই সমকোণী ত্রিভুজে কি জানা নাই বলতো? ধরে নিচ্ছি এটা ভূমি জানা নাই। তাহলে ভূমি কিভাবে বের করে? ভূমির সূত্রটা তোমরা লিখে নাও। তাহলে ভূমির সূত্র হচ্ছে এভাবে, যে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, বাস আমি ভূমি পেয়ে যাব। তাহলে কি করব? অতিভুজের মান কত বলতো? 3, কারণ একটু আগে শিখেছি কোণের বিপরীত, সমকোণী বিপরীত বাহু অতিভুজ। তাহলে 3 স্কয়ার মাইনাস লম্ব কত? 2 স্কয়ার। তাহলে কি দাঁড়ালো? 3 3 9, 2 2 4, 9 থেকে 4 গেলে কত বলতো? 5, বাস √5 হয়ে গেল। এখন যদি তোমাকে এবি বলে, তাহলে এখান থেকে এখান পর্যন্ত কত? √5, আবার এখান থেকে এখান পর্যন্ত কত? √5। তাহলে √5 আর √5 কত হয়ে যায় যোগ করলে বলতো? 2√5 হয়ে গেছে, বাস হয়ে গেছে। আবার যদি তোমাকে এটা বের করতে বলতো, তাহলে তুমি কিভাবে বের করতা? দেখো এটা কত? 2√5, তাহলে এটাও কত হবে? 2√5। কেন? কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এটা যা এটাও কি তা, বাস হলো। এবার আসো, এটা কত? 3, এটা কত? 3, তাহলে টোটাল কত হলো ভাইয়া? 6। তাহলে তোমার কি লাগবে? আবার পুনরায় ভূমি লাগবে। তাহলে ভূমি তুমি কেমনে বের করো? তুমি বের করো হচ্ছে এই যে অতিভুজের উপরে স্কয়ার দাও, বিয়োগ বাকি বাহুটার উপরে কি দাও বলতো? বর্গ করে স্কয়ার দাও। ওকে, 6 6 36, 2 এর উপরে স্কয়ার মানে 4, রুটের স্কয়ার চলে যাবে 5 4 5 20। তাহলে ভাইয়া কত হইলো? 16। 16 এর উপরে রুট হলো কত? 4। তার মানে আমার এই বাহু দৈর্ঘ্য কত? 4। এখন আমাকে যদি এই বাহু এইটার ক্ষেত্রফল বের করতে বলে, ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি গুণন উচ্চতা, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমি কি করব? 4 আর 2 গুণ দিয়ে দিব। 4 2 গুণে কত বলতো? 8 √5। এই যে 2√5 আর 4 গুণ, বাস হয়ে গেল। এই পুরো ক্ষেত্রটা ক্ষেত্রফল বের হয়ে গেল। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল, তোমাদের করিয়ে দিলাম ইনশাআল্লাহ।